অবশেষে স্মার্ট মিটার ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। স্মার্ট মিটারে জনভোগান্তি হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে উপকারও হয়েছে বলে মন্তব্য করে পরোক্ষভাবে সরকারের পাশে দাঁড়িয়ে কমলাক্ষ দাবি করেন স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের সমস্যার বিষয়টি তিনি নাকি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে অবগত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়েছেন। তাছাড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সংবাদ মেলে স্মার্ট মিটার সংক্রান্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিবৃতি পুনরায় রিপিট করেই বললেন যে আপনার চলিত মাসের বিলের সঙ্গে গত মাস বা তার আগের মাসের তুলনা করলে হবে না। তুলনা করতে হলে এই সেপ্টেম্বর মাসের বিলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। তখন গরমিল থাকলে স্মার্ট মিটারের পাশে ডিজিটাল মিটার বসিয়ে যাচাই করে অনিয়ম নিশ্চিত হয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ গ্রাহকরা। আজ ফের একবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। কংগ্রেস দলের থেকে শাসক দল তথা বিজেপি দলকে সমর্থন করা কমলাক্ষ দে পুরকায়স্থ আজ করিমগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে আয়োজন করে সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিককালের নানা সিদ্ধান্তকে সময় উপযোগী বলে অভিহিত করে বলেন, বিশেষ করে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ বিল সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও এদিন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন এই মুহূর্তে রাজ্যের আলোচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব সরাসরি। সেই ব্যাপারে অনেকবার কথা হয়েছে এবং ফিজিক্যালি অনেকবার কথা বলেছি। আমি পাওয়ার মিনিস্টারের সঙ্গে কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে যেটা বলেছিলেন, সব বিধায়কদের যখন মিটিং হয়েছিল তখনই সেই কথাগুলো উঠে এসেছিল। মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি কেউ যদি এরকম হয়, যদি ধরুন আপনার আগে বিল এসতো যে 400 টাকা, এখন 800 টাকা আসে, আপনি যদি চান যদি আপনার ঘরে লাগিয়ে দেবেন, ম্যানুয়াল মিটার লাগিয়ে দেবে, এক নম্বর কথা। তো সেদিকেও আমি অস্বীকার করছি না, আমি একদম সেটাকে উড়িয়ে দিচ্ছি না। কিছু মানুষের এখনও হয়তো আমাদের কাছে অনেক কমপ্লেন আসে, সেটা অস্বীকার করছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি লিখিতভাবে সেটা জানাবো। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে স্মার্ট মিটার, আজকের দিনে স্মার্ট মিটারের যে ফলে যে পরিবেশ সৃষ্টি হল, কারণ সেই জিনিসটা তো কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা একদম আমরা অস্বীকার করতে পারিনি। কিন্তু কিছু মানুষের আবার উপকৃত হয়েছে, কিছু মানুষ আমার কাছে তথ্য আছে উপকৃত হয়েছে। কারণ উপকৃত হয়েছেন যে স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে কেউ হয়তো বা আগে লাইট জ্বালিয়ে রাখতেন, বাড়ি যান তখন লাইটটা বন্ধ করে দেন। কিছু মানুষ অনেক মানুষ উপকৃত হয়েছে। তো যে মানুষগুলো এরকম প্রবলেম, কেন ওনারা প্রবলেম ফেস করছেন, আপনারা লিখিতভাবে দেবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। এবং আমি কথাগুলো সেগুলো একদম উড়িয়ে দিচ্ছি না, যাতে সামনের দিনে যাতে সেই প্রবলেমগুলো সর্ট আউট হয়। নিশ্চয়ই বিভাগের সঙ্গে এবং আসাম সরকারের সঙ্গে কথাবার্তা বলে যাতে মানুষকে যাতে অনেক সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়। এবং সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আরও বিল কমানোর একটা প্রচেষ্টা চলছে। কারণ এরকম হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা এমডির সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, এমডির সঙ্গে যোগাযোগ করার পর এমডি আমাকে বলবেন যে দেখুন 40 to 45%, 50% মানুষের অনেকের প্রবলেম নেই, প্রবলেম একটা আছে, কিছু সংখ্যক মানুষের প্রবলেম একটা আছে। তো কিছু সংখ্যক মানুষের যেগুলো আছে সেই প্রবলেমগুলো আমাদের সর্ট আউট করতে হবে। আমাদের এক্সেস বিল যাতে মানুষের দিতে না হয় যাতে, এবং সেই কথাগুলো বলা হচ্ছে যে এবারের বিল, মার্চের বিলের সঙ্গে আপনি এপ্রিলের বিল মিলাবেন না, এপ্রিলের সঙ্গে আপনারা জুনের বিল মিলাবেন না, জুলাইয়ের বিল মিলাবেন না, এইবারের সেপ্টেম্বরের বিলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরের বিল আপনারা মিলাবেন। একদম যদি কোনো প্রবলেম থাকে আপনার ম্যানুয়াল মিটার লাগাবেন। এবং তারপরে যদি কোনো প্রবলেম হয়, যদি আমরা চাই একদম এজ এ হোল সেগুলো কথাবার্তার মাধ্যমে, যাতে যদি হিউজ ক্রাইসিস শুরু হয় যদি, তাহলে আমি মনে করি যে সেগুলো কথাবার্তার মাধ্যমে কীভাবে সর্ট আউট করা যায়, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপর দৃষ্টি নেবেন এবং সামনের দিন মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়, নিশ্চয়ই এই ব্যাপারে একজন বিধায়ক হিসাবে নিশ্চয়ই মানুষের পাশে এবং সঙ্গে সঙ্গে আসামবাসী আমরা উপকৃত হব। আমরা দেখতে পেরেছি যে হেরিটেজ ব্লক করা হয়েছে, অর্থাৎ যে 250 বছর পুরনো যেগুলো মন্দির, যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেগুলোর সামনে কেউ জায়গা ক্রয় বিক্রয় করতে পারবে না। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে SC ST বেল্ট অ্যান্ড ব্লক বানানো হয়েছে।
তো এসসি এসটি মানে কি, আমাদের এসসি মানুষের যে সমস্যা, জায়গার সমস্যা, এতে এগুলো সমাধান হবে। কারণ এসসি মানুষের অনেক জায়গার সমস্যা আছে, এই বিলের ফলে এসসি মানুষের সেই সমস্যার সমাধান হবে। এবং আমরা দেখতে পারলাম যে আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল সেখানে বিশেষ করে পাস হয়েছে। এতে যে কম্পালসারি রেজিস্ট্রেশন করা, অর্থাৎ এতে আমি মনে করি যে এই যে বিবাহের ক্ষেত্রে যে একটা যে আমরা যখন তখন আমরা দেখা গেলো যে ইসলাম ধর্মাবলম্বীরা অনেক সময় দেখা গেলো যে বিবাহ করে নিলেন, তো সেটা একটা স্ট্রিমলাইন, সেখানে বিধানসভার ভিতরে বিধায়করা মেরেছেন যে সেটা একটা নিয়ম থাকা দরকার। আমি কালকে একটা বিয়ে করলাম, আমি পরশুদিন একটা বিয়ে করলাম, সেটা হতে পারে না। বিয়ের একটা রেজিস্ট্রেশন থাকতে হয়। তো সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, আমি বিধায়ক হিসাবে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এবার অনেক ঐতিহাসিক বিল এবার পাস হয়েছে এবং ইদানিংকালে যে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ যেটা হচ্ছে, যেটা প্রত্যেকটা যদি দেখা যায় সেন্সারে দেখা যায়, যদি তো সেন্সারে 3-4% ইসলাম ধর্মাবলম্বীদের ভোট বাড়ছে। তো আমাদের ডেভেলপমেন্ট যদি করতে হয়, যদি ভারতবর্ষকে বিশ্বের বুকে যদি প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করতে হয়, যদি আসামকে যদি 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে রূপান্তরিত করতে হয়, যদি তাহলে জনসংখ্যা আমাদের কন্ট্রোল করতে হবে। এবং আমি মনে করি এই বিলের মাধ্যমে এবং সামনের দিনে পপুলেশন কন্ট্রোল বিল, এই পপুলেশনকে রোধ করার জন্য, পপুলেশনকে কন্ট্রোল করার জন্য, যাতে ভারত সরকার অনেক চিন্তাধারা নিয়ে যাতে আমাদের পপুলেশনটা কন্ট্রোল করা হোক, তখনই ডেভেলপমেন্ট হবে। আজকে যতগুলো উন্নয়নশীল দেশ, যতগুলো দেশ আজকে ডেভেলপ দেশ, আজকে যেগুলো দেশ আজকে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেশ আপনি দেখতে পারবেন যে জনসংখ্যার ক্ষেত্রে ওরা একটা নিয়ম বা একটা পদ্ধতি মেনে বা মানুষের সেই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে যে জনসংখ্যা আমাদের রোধ করতে হবে। কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষ বিশ্বের বুকে সর্ববৃহৎ আমাদের জনসংখ্যা, এখন আমাদের সেই চিন্তাধারা করতে হবে, আমাদের জনসংখ্যাকে রোধ করতে হবে। যখনই জনসংখ্যা রোধ করবে তখনই আমাদের একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর দেখুন, জনসংখ্যা রোধ হওয়ার সাথে সাথে আমি মনে করি আমাদের সামাজিকভাবে আমাদের একটা সুস্থ একটা পরিবেশ হবে। আজকের দিনে সেটাও অস্বীকার করার মতো না যে জনসংখ্যা যখন দেখা যায়, যদি যে আমি জনসংখ্যা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘটনা এখনও দেখা যাচ্ছে যে মৌলবাদীদের সেখানে কীভাবে মৌলবাদীরা গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে। তো আমরা সেটা ভারতবর্ষে আমরা চাই না, আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশ। এখন আমাদের ক্ষোভের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশে যখন ঘটনা হয়, যখন আমরা সেটা প্রতিবাদ করি, প্রতিবাদ করাটা স্বাভাবিক। আমরা তো রোহিঙ্গায় যখন হয়েছিল তখনও প্রতিবাদ হয়েছিল, তখনও প্রতিবাদ করেছিলেন, আপনার ফকিরের বাজারে মিটিং হয়েছিল, আমিও সেখানে মিটিংয়ে গিয়েছিলাম। তো বাংলাদেশে যখন মঠ মন্দিরের উপর যখন আঘাত হয়, বাংলাদেশেও যখন সংখ্যালঘুদের উপরে যখন যেখানে নির্যাতন হয়, তখন যদি আমরা কথাবার্তা বলি, তখন যখন কমেন্ট দেওয়া হয়, তখন বলা হয় যে না, আমি ভুল কথা বলছি। ও বাংলাদেশে যখন নির্যাতন হয় সেই কথা বললে আমি কমিডিয়ান। আর যখন বিলগুলো ভারতবর্ষে যখন সংখ্যালঘুরা নির্যাতন হয়, বিল যখন হয়, যখন আমি যখন একটা দলে ছিলাম, তখন আমি সেকুলার, সেই মানসিকতা রাখলে হবে না। সেই মানসিকতা যদি থাকে তাহলে হবে না। সেকুলারিজম হয় যদি, তাহলে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে, সেখানে আমি মনে করি না যে একটা শ্রেণীর মানুষকে আমি কিছু একটা করলাম, বিশেষ একটা প্রেফারেন্স দিলাম, আরেকটা শ্রেণীর মানুষকে আমি কটাক্ষ করলাম, সেই জিনিসটা হতে পারে না। সেকুলারিজম যদি হয়, তাহলে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে। এবং আমরা ভারতবর্ষে আমরা চাই সত্যিকারের সেকুলারিজম, যেখানে প্রত্যেকের সমান অধিকার থাকবে, বিশেষ কোনো আইন থাকবে না, বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না, বিশেষ কোনো পরিবেশ থাকবে না। তাই বিশেষ করে আমরা যারা ভারতবর্ষে আছি, আমরা যারা আসামে আছি, আমাদের বর্তমানের যে পরিবেশ, সেই পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে হয়তো আমরা দেখতে পেরেছি যে সেই কাঠিগড়ায়ও সেরকম ঘটনা হয়েছে। তো ঘটনা কেন হচ্ছে? মৌলবাদীরা এরকম কেন তাদের সেই আগ্রাসী মনোভাব নেবে? সেটা তো নিতে পারে না, সেটা কেন নেবে? সেই ক্ষেত্রে আমাদের কঠোর হতে হবে। অনেকে বলবেন যে না, আমরা সেকুলারিজম চাই, আমরা সেই জিনিসটাকে কন্ডেম করি। কেউ যদি জিনিসটাকে কন্ডেম করে, তাকে এগিয়ে আসতে হবে। কাঠিগড়ায় ঘটনা হয়েছে, আমি বিধায়ক হিসেবে যদি বলেছি, যদি মুসলিম বিধায়করা বলতে হবে যে কাঠিগড়া ঘটনাটা ভালো হয়নি।
আপনার এরকম ঘটনা যদি আপনার মনে মনে থাকেন, যদি বাংলাদেশের ঘটনা যদি আপনার মনে মনে থাকেন, যদি বাংলাদেশের ঘটনা যদি আপনার বলেন যে না ইসলাম ধর্মাবলম্বীরা এখানে সুরক্ষা দিচ্ছি, আপনি ভারতে যখন কাঠিগোড়া যখন ঘটনা হবে তখন যখন আপনারা বলবেন যে না আমি ভুল বলেছি, যে ওর ঘরে হয়নি বাইরে হয়েছে, তার মানেটা কি? ঘরে গিয়ে আপনি মারতে পারবেন, বাইরে মারতে পারবেন, ঘরে গিয়ে মারতে পারবেন না, সেটা কি ধরনের কথা হবে? যদি উগ্রপন্থী, যদি কোনো এই ধরনের মানুষ, অসামাজিক মানুষ যদি এরকম কাজ করে, আমাদের সবার এক হয়ে আসতে হবে। তাই আমি মনে করি আজকে সম্প্রীতির কথা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, আমরা সম্প্রীতি চাই, সব সম্প্রীতি চাই, এটা আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে, বিশেষ কোনো আইন নয়, বিশেষ কোনো আইনের মাধ্যমে নয়, আমরা চাই প্রত্যেককে সমানভাবে এক হয়ে চলতে হবে। এবং আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, যেটা যে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিল, প্রত্যেকটা জিনিস যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, যে এতে অনেকে খারাপ পাবেন, অনেকে ভালো পাবেন। আজকে শুক্রবারের নামাজের ব্রেক বন্ধ করা হলো, ভারতবর্ষে কোনো জায়গায় নেই। অনেকে বলবেন যে মুখ্যমন্ত্রী বন্ধ করেছে, তো রুলস কমিটিতে বন্ধ করেছে, মুসলিম বিধায়করা এখানে ছিলেন, তো কোন আইনে আপনি বিশেষ করে বলবেন 37 থেকে যে কোনো একটা পরম্পরায় শুক্রবারে 2 ঘন্টার ব্রেক দেওয়া হচ্ছে, তাহলে মঙ্গলবারে কেন ব্রেক দেওয়া হবে না? তাহলে বৃহস্পতিবারে কেন ব্রেক দেওয়া হবে না? তো সেই জিনিসটা হতে পারে না। অধিকার যদি বলতে পারেন যে সমান, যদি বলতে হয় যে সবাই সমান, তাই বিশেষ কোনো আইন হতে পারে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যে পজিটিভ মেন্টালিটি, সেই দিকে যদি আমরা সবাই এক হয়ে যান বা এগোতে পারি যদি সামনের দিন, আসামে নিশ্চয়ই সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হবে। আর মুখ্যমন্ত্রী 1 নম্বর হচ্ছেন পপুলার মুখ্যমন্ত্রী, এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীর মধ্যে যদি প্রতিযোগিতা হয়, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী 2 নম্বর পপুলার মুখ্যমন্ত্রী, সেটা আমরা অস্বীকার করতে পারি না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।